লেকচার নাম্বার 1-এ আমরা চার্জের প্রপার্টিজ আর 2-এ কিছু নিউমেরিক্যাল দেখেছিলাম। আজকে মেন ব্রাঞ্চে আমরা যাব, যেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। বাট আজকে টপিক ইলেকট্রিক ফিল্ড না। ফার্স্ট কাজ আমাদের ফোর্সের মান কত হয় একটা চার্জের, দুটো চার্জ থাকলে তার জন্য, সেটা ফাইন করা। আর তো টপিক ফার্স্ট স্টার্ট হবে কুলম্বস ল থেকে। যেমন ভাবে আমাদের ভরের জন্য ক্লাস 11-এ বেসিক সূত্র ছিল মহাকর্ষ সূত্র, তেমন ভাবে এখানে বেসিক ল হলো কুলম্বসের সূত্র। তো তোমরা কম বেশি কুলম্বসের সূত্র জানো, আর আমাদের ওই যতটুকু জানো তারপর থেকে বেশি পড়া কাজ। ফার্স্ট কুলম্বের সূত্র পয়েন্ট করো, কুলম্বের সূত্র। দুটি বিন্দু আধানের মধ্যে লেখো, দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফলের সমানুপাতিক ও মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। এটা হয়ে গেলে একটা প্যারা চেঞ্জ করে আবার লিখবে আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। কে ক্রিয়া করে? কুলম্বীয় বল। ক্রিয়াশীল বল আধান দুটির সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে। এবার কুলম্বের সূত্রের মেন ফরম্যাটে যাচ্ছি, আর এটা গ্যাজানো লাইন, আর এটা তোমাদের কোনো কাজেও লাগবে না। তোমরা জানো সূত্রটা, ছোটবেলা থেকে সবাই জানতে। দুটি বিন্দু আধানের মধ্যে, সবার ফার্স্ট এখানে বিন্দু আধানে আন্ডারলাইন, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতি আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তারপরে আধান দুটির সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে। তো আমাদের এখানে সবার ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হলো এর গাণিতিক রূপ বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কেমন আসে। দুটো চার্জ রয়েছে, একটা ধরে নিলাম Q1, দুটো চার্জ, একটা Q1 আর একটা চার্জ আছে Q2।
এদের মধ্যবর্তী ডিস্টেন্স মনে করো আর, একটা চার্জ আছে Q1 একটা Q2 আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো আর, অ্যাকর্ডিং টু কুলম্বস ল এফ আধান দুটোর গুণফলের সাথে সমানুপাতি, আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 আর এফ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। দুটো, একটা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 আর একটা হলো এফ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। একটা হলো এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 আর একটা হলো এফ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এবার দেখো নেক্সট এরপরে যেটা আমাদের কাজে লাগবে, এই দুটো সূত্রকে আমাদের একসাথে লিখতে হবে। কিভাবে লিখবো? একটার নাম দাও ইকুয়েশন নাম্বার 1, ফার্স্টেরটা, সেকেন্ডেরটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে এফ ইকুয়ালস টু কত? এফ আগে প্রপোর্শনাল দিয়ে বলো, এফ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কনস্ট্যান্ট তুললে আসবে এফ ইজ ইকুয়ালস টু কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এফ ইজ ইকুয়ালস টু কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয় কুলম্বীয় ধ্রুবক। কে হলো সমানুপাতি ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবক। এর বৈশিষ্ট্য হলো এ মাধ্যমের উপর ডিপেন্ড করে, মাধ্যম চেঞ্জ হবে কে এর মান চেঞ্জ হবে, মাধ্যম আলাদা আলাদা তো কে এর মান আলাদা আলাদা। কুলম্বীয় ধ্রুবক ইহা মাধ্যমের উপর নির্ভরশীল, এটা মাধ্যমের উপর নির্ভর করে, আলাদা আলাদা মাধ্যম আলাদা আলাদা কে, মাধ্যমের ওপর নির্ভরশীল। এবার একটা ডেডিকেটেড লেকচারের হাফ পার্ট তো শুধু কে পড়াতেই লাগবে, মানে কে কিভাবে যায়। তবে বোর্ডের জন্য অন্তত যেটুকু না হলে নয়, মানে যেটুকু ছাড়া আমরা অঙ্কর দিকে বেশি দৌড়াতে পারবো না, সেগুলো এখনই করিয়ে দিচ্ছি। পরের দিন শুধুমাত্র আলাদাভাবে কে এর ওপরই লেকচার হবে, মানে নেক্সট শনিবার দিন খুব সম্ভবত কে নিয়েই আলোচনা হবে। আপাতত অল্প করে করি যে লেখো কে এর মাত্রা ও একক, পয়েন্ট করবে কে এর মাত্রা ও একক। যারা পারবে সবার আগে নিজে থেকে বের করার চেষ্টা করবে। বাট আমি কেটাকে কে এর ফরম্যাটে রাখলে খুব একটা বাচ্চা হয়ে যাবে, ক্লাস 10 লেভেল পর্যন্ত ওটা ঠিক ছিল, এখন একটু এগোতে হবে তার থেকে। কে এর মাত্রা ও একক, দেখো কে যে কোয়ান্টিটিটা, কে এর মাত্রা ও একক। এবার আমি তো এদিক থেকে কপি পেস্ট করে দেবো, কিন্তু তোমাদের আরেকবার লিখতে হবে একটা নতুন টার্ম এফসাইলন। এই জায়গাটা চেঞ্জ করে দাও এফসাইলন। কি এফসাইলন আলোচনা করব। এই রাশিটাকে বলে এফসাইলন, এই চিহ্নটা এটা একটা গ্রিক অক্ষর, এটা হলো এফসাইলন। এফসাইলনের মাত্রা ও একক। এবার আমাদের এই দুটো পার্ট আলাদা আলাদাভাবে পড়তে হবে। ফার্স্ট কে হচ্ছে বেসিক জিনিস। কে জন্য লেখো এফ ইজ ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি ছোট কিছু জিনিস জিজ্ঞাসা করব, আধানের একক বলো, সহজ জিনিস। কিউ এর একক, কিউ এর দুটো পদ্ধতি ছিল, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে একক হয় কুলম্ব ইন এসআই সিস্টেম, আর সিজিএস সিস্টেমের জন্য কি হবে ইএসইউ। সিজিএস সিস্টেমের জন্য ইএসইউ অর স্ট্যাট কুলম্ব। এটা কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। ইএসইউ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তাড়িতিক আধান। এবার এই যে কম্প্যারিজন, এগুলো তো আগের দিন দেখে নিয়েছিলাম যে একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে কিভাবে চেঞ্জ করা হয়। কারো কি মনে আছে 1 কুলম্ব সমান কত ইএসইউ? 3 × 10⁹। গুড। 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু 3 × 10⁹।
তবে আমাদের এখানে এই জিনিস পড়তে হবে না, আগের চ্যাপ্টারে এগুলো আলোচনা করে নিয়েছি। আমাদের কাজ এখানে কে সম্পর্কে আলোচনা করা। তো কে ইকুয়াল টু কত আসবে বলো? কে ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ওয়ান ইন্টু কিউ টু। আমাকে বলো এফ এর একক কি হয়? বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম স্কোয়ার। তাহলে কত আসবে? নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এবার আমাদের এই যে কেটাকে ডাইরেক্টলি এই ক্লাসে আমাদের এভাবে পুট করলে চলে না, কেটাকে একটু অন্যভাবে লিখতে হয়, আর সেই লেখাটাই আমরা দেখবো। এফ ইজ ইকুয়ালস টু ছিল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, কুলম্বের সূত্র কি? এফ ইজ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। ক্লাস 10-এ এই পর্যন্ত ঠিকঠাক ছিল, আর আমরা এই পর্যন্তই লিখতাম এফ ইজ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। বাট এখন এটাকে চেঞ্জ করে কে এর জায়গায় বসাতে হবে 1/4 পাই এপসাইলন। এবার এটাকে চেঞ্জ করে আমাদের কি লিখতে হবে? 1/4 পাই এপসাইলন, আর কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আগের মতোই থাকবে, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আগের মতোই থাকবে। কে এর জায়গায় শুধুমাত্র রিপ্লেস করলাম কি 1/4 পাই এপসাইলন, এটার নাম কি? এপসাইলন। এবার আমরা পরের দিন যেটা বললাম কমপ্লিটলি একটাই লেকচারে এপসাইলনকে শেষ করব। এপসাইলন অনেকটা টাইম লাগবে, 1 ঘন্টা হয়তো লেগে যাবে শুধু এপসাইলন পড়াতে, বাট যেটুকু না জানলে নয় সেগুলো নিয়ে আজকের বলে দিচ্ছি। এটার নাম এপসাইলন, এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এবার তুমি প্রশ্ন আসতে পারে যে স্যার বইয়ে কি এটা এতটাই বড়? না, বইতে এটুকু জায়গা জুড়ে দেওয়া, আমি একটু কমিয়ে বলছি না, এটুকু জায়গা জুড়েই দেওয়া এপসাইলন সম্পর্কে, বাট পড়তে হবে অনেকটা। তো এপসাইলন তড়িৎভেদ্যতা এটা মাধ্যমের উপর নির্ভর করে বলেছে না কুলম্বের সূত্র এটার জন্যই মাধ্যমের উপর নির্ভর করে। ইংলিশের নামটা একটু মাথায় রাখো, পারমিটিভিটি। আমি যদি কোথাও বলি পারমিটিভিটি মানে আমি তড়িৎভেদ্যতার কথা বলছি, তড়িৎকে ভেদন করার ক্ষমতা বা তড়িৎভেদ্যতা। এপসাইলন মানে তড়িৎভেদ্যতা, মানে পারমিটিভিটির ক্ষেত্রে চলো পারমিটিভিটির ক্ষেত্রে আমরা কিছু জিনিস জেনে রাখি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য। কার জন্য? শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য। শূন্য মাধ্যমকে ইংলিশে এক বলতে পারো ভ্যাকিউম, বা বলতে পারো নো মিডিয়াম, কোনো মাধ্যম নেই। তো যদি আমরা নো মিডিয়াম বলি, এই এপসাইলনটা তখন এরকম ভাবে লেখা হয়, এপসাইলন নিচে 0, এই জিনিসটাকে বলে এপসাইলন নট। তোমরা পড়েছো হয়তো বিভিন্ন জায়গায়, নিচে যদি 0 থাকে তাহলে তাকে বলে নট। এপসাইলন নট এটা মানে বোঝাতে চাইছে নো মিডিয়াম, নট মিন্স নো মিডিয়াম, এপসাইলন নট নো মিডিয়াম। আর এই নো মিডিয়ামে এপসাইলন নটের ভ্যালু আসে 8.854 ইন্টু 10⁻⁻12। এবার এটুকু ক্লিয়ার যে এখানে যদি আমি 8.854 ইন্টু 10⁻⁻12 এই ইকুয়েশনটাতে এবার আমি বসাবো, কার জন্য? এটা নর্মাল, মাধ্যমের উপর ডিপেন্ড করে না। তাহলে এই সূত্রটা ওভারঅল মাধ্যমের উপর নির্ভর করছে যে কতটা আসবে। আলাদা আলাদা মাধ্যমের জন্য আলাদা আলাদা সূত্র, বাট এয়ার মিডিয়ামের জন্য তো ফিক্স একটা ভ্যালু আছে, কত? এপসাইলন নট সমান সমান কত হয়? 8.854 ইন্টু 10⁻⁻12। এবার আমাদের এর সাথে যেটা জানতে হবে সেটা এর ক্ষেত্রে যেটা জানতে হবে যে মাধ্যমের উপর তো ডিপেন্ড করে বুঝতে পারলাম, কিন্তু এই মাধ্যমের উপর ডিপেন্ড করার সাথে সাথে কিরকম অল্প অল্প মানের দিক থেকে চেঞ্জ হয় কে এর। আমি যদি কে এর কথা বলি, কে ইম্পর্টেন্ট খুব, এটা কে এর জন্য এখানে মান বসা 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট মিন্স নো মিডিয়াম। এবার আমি এখানে এপসাইলন নটের মান যদি বসাই কত আসবে? 1/4 পাই ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12। এবার হয় তুমি এখন ক্যালকুলেটর ইউজ করে এটা ক্যালকুলেট করো, আমি সাজেস্ট করবো না, আমি বলে দিচ্ছি এটার মান হয় 9 ইন্টু 10⁻9। তোমার যেন এটা মনে থাকে। আমি এখানে কিছু জিনিস বলবো, রিমেম্বার করে রাখবে। তার মধ্যে 1 নম্বর হলো এই ভ্যালুটা, এপসাইলন নটের ভ্যালু।
2 নম্বর হলো 1/4πε0 ভ্যালু। এই দুটো পার্ট তোমার মনে রাখতে হবে। আর এখন না শুধু যেহেতু আমি বলছি যে এই চ্যাপ্টারে না, তুমি যতদিন পর্যন্ত এই ক্লাস 12 চলতে থাকবে বারবার এগুলো আসবে, বিভিন্ন আকারে আসবে। বুঝতে পেরেছো? ক্যাপাসিটার চ্যাপ্টারে কখনো আসবে, কখনো অন্য কোনো তড়িৎ বিভব, কারেন্ট ইলেকট্রিসিটিতেও হয়তো তোমার হাত ছাড়বে না। ইভেন সেমিস্টারের লাস্ট চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এপসাইলন নটের যাদের হয়নি তারা লিখবে এপসাইলন নটের একক ও মাত্রাটা, যাদের হয়ে গেছে তারা মাত্রা বের করো। একক বের করেছো, মাত্রা বের করো। লেখো এপসাইলনের একক ও মাত্রা। ফর্মুলা F equals to 1/4πε Q1 Q2 divided by R square. Epsilon equals to Q1 Q2 divided by 4π F into R square. চলো এদিকে দেখো, কুলম্ব ইন্টু কুলম্ব, কুলম্ব স্কয়ার, নিচে 4π এর কোনো কিছু আসবে না, এফ এর জন্য নিউটন, এটার জন্য মিটার স্কয়ার, কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার কি পাওয়ার -2। চলো ডাইমেনশন, একক হলো, এবার ডাইমেনশন। ডাইমেনশন দেখো, ডাইমেনশন কি হবে, এদিকে কুলম্ব স্কয়ার, কুলম্ব স্কয়ার চার্জ কিউ ইকুয়ালস টু আই টি, তার মানে কিউ এর জায়গায় কুলম্বের জায়গায় আই টি, কুলম্বের জায়গায় বসবে আই টি, সি এর জায়গায় আই টি স্কয়ার। নিউটন, নিউটন মানে হচ্ছে ফোর্স, ফোর্স মানে এম এল টি কি পাওয়ার -2, এম এল টি কি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার -1। মিটার স্কয়ার মানে এল কি পাওয়ার -2। চলো বাইরে আনো, আই স্কয়ার টি স্কয়ার এম ইনভার্স এল ইনভার্স টি কি পাওয়ার +2 এল কি পাওয়ার -2। এম ইনভার্স এল কটা রয়েছে, তিনটে, এল কি পাওয়ার, টি কটা রয়েছে, টি কি পাওয়ার আই, তাহলে ডাইমেনশন হবে এম ইনভার্স এল কি পাওয়ার -3 টি কি পাওয়ার 4 আর আই স্কয়ার। একটা জিনিস বলে দিই, দেখো অনেক সময় তুমি ভাবতে পারো যে আমি তো স্যার মুখস্থ করে নেব, এমসিকিউ হলেও তুমি একবার চেক করে নেবে, এটুকু করার জন্য খুব বেশি টাইম লাগবে না, চেক করে তারপরে রেজাল্ট বের করবে, মুখস্থ সারা বছরেও থাকে না। ঠিক আছে, চলো পরের দেখি। বলেছে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, পয়েন্ট করো, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ কুলম্বস ল, লিমিটেশন অফ কুলম্বস ল। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ কুলম্বস ল। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, কেবলমাত্র বিন্দু আধানের জন্য, পিছনে ওই এদিকে ফার্স্ট লেখো, কেবলমাত্র বিন্দু আধানের জন্যই প্রযোজ্য, কেবলমাত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। তো যেটা বেসিক ব্যাপার আসে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পয়েন্ট চার্জ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পয়েন্ট চার্জ, বিন্দু মানে কত ছোট, এটা আমাদের সব থেকে বড় প্রশ্ন। এবার সেটাকে বোঝার জন্য দেখো, আমি এখানে একটা চার্জ নিলাম, এটা, এখানে আরো একটা চার্জ নিলাম, এটা, লেটস সে এটা Q1 ফার্স্ট চার্জ, এর একটা রেডিয়াস আছে আর, স্মল আর, এর একটা রেডিয়াস রয়েছে, এটা স্মল আর, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো ক্যাপিটাল আর। যদি যদি ক্যাপিটাল আর
মাচ মোর গ্রেটার দেন স্মল r1 আর স্মল r এর থেকে অনেক বড় হয় কার মান? ক্যাপিটাল আর এর মান। তার মানে এর তুলনায় একে দেখলে কেমন মনে হবে? ছোট না? তুমি যখন দূর থেকে কোনো জিনিসকে দেখো, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স যখন অনেক বড় হলেও আমরা কি দেখবো? ওরা ছোট ছোট। সূর্যকে আমরা যখন অনেক দূর থেকে দেখছি দেখে মনে হচ্ছে অনেক ছোট, বাট বাস্তবে এত ছোট না। তো আমরা দূর থেকে দেখতে হবে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স অনেক বড় রাখতে হবে, তাহলেই কুলম্বের সূত্র প্রযোজ্য। তার মানে কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। 2 নম্বর, 2 নম্বর, নিউক্লিয় দূরত্বে কুলম্বের সূত্র, নিউক্লিয় দূরত্বে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। নিউক্লিয় দূরত্বে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। নিউক্লিয় দূরত্ব মানে কত? ফেমটোমিটার লেভেলে, 10⁻⁻14 থেকে 15 এর মধ্যে। যখন অনেক ছোট হয় তখন কুলম্বের সূত্র কাজ করে না। দেখো তোমরা জানো এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন। প্রোটন প্রোটন নিউক্লিয়াসের ভেতরে উচিত কুলম্বের সূত্র অনুসারে রিপালশন করা, কেননা সমধর্মী চার্জ সবসময় কি করে? রিপালশন করে। বাট আমরা দেখতে পাই যে এখানে রিপালশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে অ্যাক্ট করে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এখানে অ্যাক্ট করে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এখানে কে আনভ্যালিড হয়ে যায়? আনভ্যালিড কে হয়ে যায়? কুলম্ব ফোর্স। কুলম্ব ফোর্স আনভ্যালিড হয়ে যায়। কুলম্ব ফোর্স আনভ্যালিড হয়ে যায়। এখানে কুলম্ব ফোর্স আনভ্যালিড হয়ে যায়। ক্লিয়ার? আবার বলছি, এখানে নিউক্লিয় যদি দূরত্বে যাও তাহলে তখন কুলম্বের সূত্র প্রযোজ্য হয় না। কেন হয় না? এখানে প্লাস চার্জগুলো থাকে। প্লাস চার্জ কি হওয়া উচিত? রিপালশন করা উচিত, কিন্তু কি দেখতে পাই? হচ্ছে না। রিজন কি? বলবে রিজন একদম ইজি, কেননা এর মধ্যে এই রেঞ্জের মধ্যে কুলম্বের সূত্র কাজ করে না। কুলম্বের সূত্র 10⁻⁻9 লেভেলে কাজ করবে? বলবে হ্যাঁ করে। কত লেভেলে করে না? 10⁻⁻14 থেকে 10⁻⁻15 লেভেলে কাজ করে না। এখানে কে কাজ করে? নিউক্লিয় ফোর্স, স্ট্রং নিউক্লিয় ফোর্স। এই কারণের জন্য প্লাস যে চার্জগুলো থাকে ওরা একসাথে অবস্থান করতে পারে। ক্লিয়ার? এরপরে 3 নম্বর, কেবলমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই, 3 নম্বর পয়েন্ট, কেবলমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই কুলম্বের সূত্র প্রযোজ্য। 3 নম্বর পয়েন্ট, কেবলমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই কুলম্বের সূত্র প্রযোজ্য। কেবলমাত্র কেবলমাত্র স্থির বিন্দু আধানের ক্ষেত্রে লেখা ছিল স্থির স্থির বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। বাট আমরা এখন ছোট, এতটা আমাদের নলেজ হয়ে ওঠেনি যে এটা নিয়ে বোঝার। তবে আমাদের বুঝতে হবে, আমরা স্থির বলতে না সবসময় ভুল বুঝি। যেমন আমি এখানে 3টে সিনারিও তৈরি করছি। ফার্স্ট 3বার চার্জ করছি, মনে করো ফার্স্ট এখানে 2টো চার্জ, এখানে 2টো চার্জ, এখানে 2টো চার্জ। ফার্স্ট খেয়াল করো, মনে করো ফার্স্ট কেস এভাবে ভাবছি, ফার্স্ট চার্জ Q1 রেস্টে আছে, সেকেন্ড চার্জ Q2 ও রেস্টে আছে, 2টো চার্জই রেস্টে। তারপরে এই চার্জ রেস্টে রয়েছে বাট এ মোশনে আছে। আর লাস্ট কেস এও মোশনে আছে, এও মোশনে আছে, এও মোশনে আছে, এও মোশনে আছে, বাট এদের ভেলোসিটির মান আলাদা। এটা v1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা v2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কোন ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজ করবে আর কোন ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজ করে না বুঝে নাও। যদি দুটো আধানই রেস্ট অবস্থায় থাকে তাহলে মাথায় রাখবে
কুলম্বের সূত্র 100% ভ্যালিড। সেকেন্ড, একটা চার্জ রেস্টে রয়েছে, আরেকটা চার্জ মোশনে রয়েছে। মনে হতে পারে স্যার বললো মোশনে থাকলে হবে না, আসলে একটা মোশনে থাকলে কোনো প্রবলেম নেই, আরেকটা রেস্টে থাকলেই চলবে। তো এটার ক্ষেত্রেও যদি বলে কুলম্বস ল কি ভ্যালিড, অ্যান্সার হবে ইয়েস, কুলম্বস ল এখানেও ভ্যালিড। 3 নম্বর, একটা মোশনে আছে আরেকটা মোশনে আছে, দুজনের বেগ আলাদা আলাদা, পসিবল না, আনভ্যালিড। লাস্ট কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করব, বলো একটা চার্জ আছে এখানে, এখানে আর একটা চার্জ আছে, ফার্স্ট স্টেটটা মোশনে আছে, সেকেন্ডেরটা মোশনে আছে, সেকেন্ডেরটা মোশনে আছে, এর স্পিড ভি, এর স্পিডও ভি, মানে সেম বেগ, কুলম্বের সূত্র কি ভ্যালিড? ভ্যালিড। কেননা রেফারেন্স অফ ফ্রেমের উপর ডিপেন্ড করে না? ছোটবেলায় পড়েছিলাম আমরা কোনো বস্তুর স্থিতি বা গতির বিবরণ করতে গেলে আমরা রেফারেন্স অফ ফ্রেমের উপর ডিপেন্ড করে, তার মানে এখানে আমাদের এটাও ভ্যালিড, কেননা এখানে নেট যে ভেলোসিটি ভি নেটের মান কত? 0, কোনো ওভারঅল ভেলোসিটি নেই, রিলেটিভলি দুজনই স্থির, এ কে দেখলেও বলবে স্থির, ও কে দেখলেও বলবে স্থির, দুটো ওভারঅল দেখে মনে হবে স্থির। চলো কমপ্লিট করো। চলো নেক্সট, এদিকে এদিকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, আর এই ইম্পর্টেন্ট পয়েন্টে মেনলি আমরা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করব, যে এই যে কুলম্বের সূত্র পড়লাম এর কিছু বৈশিষ্ট্য আছে, আর সেই বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করো, নোট অর্থী পয়েন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কুলম্বীয় বল সংরক্ষী বা কনজারভেটিভ ফোর্স তাদের বলে যারা পথের ওপর নির্ভর করে না, এমন টাইপের ফোর্স যারা পথের ওপর নির্ভরশীল না। মনে করো আমরা এখানে একটা পয়েন্ট ভাবলাম এ, এদিক থেকে আরেকটা পয়েন্ট আছে বি, আমি যদি এ থেকে বি যে কোনো পাথ চয়েস করতে পারি, আমি যদি ভাবি এদিক থেকে পাথ এ থেকে বি এভাবে যাব, তাও যেমন হবে, এদিক থেকে যদি এদিকে যাই তাও যেমন হবে, এদিক থেকে এভাবে ঘুরে আরেকটু ঘুরে এভাবে গেলেও সেম জিনিস হবে। কথা বুঝতে পারলে? যারা পথের ওপর নির্ভরশীল নয় তাদেরকে বলে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স অর্থাৎ যারা পথের ওপর নির্ভরশীল নয়। তার মানে 1 নম্বর পাথ দিয়ে গেলে যতটা ফোর্স অ্যাক্ট করবে, 2 নম্বর পাথ দিয়ে গেলেও ততটা ফোর্স অ্যাক্ট করবে, 3 নম্বর পাথ দিয়ে গেলেও ততটা ফোর্স অ্যাক্ট করবে, সরি ততটা ফোর্স না, ততটা কার্য হবে। ওয়ার্ক ডান ইন পাথ 1, ওয়ার্ক ডান ইন পার্ট 2 আর ওয়ার্ক ডান ইন পার্ট 3 এটা সেম। এবার ফোর্সের মান কেমন হবে? ফোর্সের মান ডিপেন্ড করে ডিস্টেন্সের ওপর। যখন তুমি কাছাকাছি আনবে অবভিয়াসলি ডিস্টেন্সের মান কমবে, দূরে নিয়ে গেলে ডিস্টেন্সের মান বাড়বে, সরি উল্টো বললাম না, দূরে গেলে ডিস্টেন্সের মান কমবে, আর কাছাকাছি আসলে ফোর্সের মান বাড়বে, ডিস্টেন্সের সাথে ব্যস্তানুপাতে হয়। তাহলে ওয়ার্ক ডান পাথ 1, পাথ 2, পাথ 3 সবার জন্য সেম, তুমি যেভাবে ইচ্ছা নিয়ে যাও একটা চার্জকে, সবার জন্য সেম হবে। এবার ফোর্সের মান কত হয় নর্মালি, আমি পরের চ্যাপ্টারে একটা জিনিস বলছি, প্রেশার নেওয়ার দরকার নেই, তুমি ইজি জিনিস বলো। কুলম্বের সূত্র কি ছিল? কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওয়ার্ক ডান এর ফর্মুলা কি হয়? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট না? আর কস্তিরা ছেড়ে দাও আপাতত আজকের জন্য। ফোর্সের মান কত হবে? কিউ কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর, আর কেটে গেল, কত আসবে? কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর। আমি জাস্ট এমনি নলেজের জন্য জিজ্ঞাসা করছি এটার মান কত হয়? কে এর মান 1/4 পাই
এপসাইলন, 1/4 এটাকে বলে এপসাইলন। এর মতন সাইনটাকে কি বলে? এপসাইলন। 1/4 এপসাইলন Q1 Q2/r²। কার সূত্র? কুলম্বের সূত্র। এখানে এটার কিন্তু ফোর্সের সূত্র না, এটা কার ফর্মুলা? ওয়ার্কের ফর্মুলা। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য কতটা কার্য করতে হয়, আর এটা পরের চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে। ওকে, নেক্সট 2 নম্বর পয়েন্ট। একটা লাইন প্যারা চেঞ্জ করে লিখিয়েছিলাম ওখানে, হয়তো সবার মনে আছে, যে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। চলো লেখো, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল, আধান দুটির মধ্যে বল সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে। সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে। প্রশ্ন হলো সংযোগকারী রেখা মানে কি? খুব সহজ ব্যাপার। সংযোগকারী রেখা মানে এখানে একটা চার্জ নিলাম Q1, এখানে একটা চার্জ নিলাম Q2। সংযোগকারী রেখা মানে এই দুটো পয়েন্টকে যদি ইন্টারনালি কানেক্ট করে দিই, সংযোগকারী রেখা মানে এই দুটো পয়েন্টকে যদি কানেক্ট করে দিই, করলাম কানেক্ট করার পর দেখো এই চার্জটা এদিক বরাবর, এই চার্জটা এদিক বরাবর আকর্ষণ করবে যদি বিপরীতধর্মী হয়। আসলে অন্য কোনোভাবে অ্যাক্ট করবে না। তুমি যদি ভাবো এটা স্যার এভাবে গিয়ে অ্যাট্রাক্ট করবে না, এটা স্যার এভাবে গিয়ে অ্যাট্রাক্ট করবে না, অ্যাট্রাক্ট করবে কিভাবে? ওদের দুজনের লাইন জয়েনিং পয়েন্ট বরাবর, এদের যে সংযোগকারী সরলরেখা রয়েছে এই সংযোগকারী রেখা বরাবর কাজ করবে, না ঘুরে না পেঁচিয়ে, শুধু যে স্ট্রেট লাইন এদের মধ্যে এভাবে হবে। তবে তুমি নিয়ে যেতে পারো যে কোনো পথে। আগেরটা যেমন বললাম, তুমি জোর করে চার্জকে এদিক দিয়ে নিয়ে যেতে পারো, তুমি চাইলে জোর করে চার্জকে এদিক দিয়ে ঘুরিয়ে এদিকে নিয়ে যেতে পারো, তুমি যেভাবে খুশি নিয়ে যেতে পারো। তার জন্য ওয়ার্ক ডানের মান কোনো চেঞ্জও আসবে না, ওয়ার্ক ডানের মান সবার জন্য সেম আসবে। ওয়ার্ক ডান ইন পার্ট 1, ওয়ার্ক ডান ইন পার্ট 2, ওয়ার্ক ডান ইন পার্ট 3 সেম আসবে। বাট নর্মালি কি চায় ও নর্মালি চায় এদের দুজনের যে পয়েন্ট জয়েনিং, লাইন জয়েনিং পয়েন্ট আছে, সেই লাইন জয়েনিং পয়েন্ট বরাবর কাজ করবে। অর্থাৎ ও নিজে চায় শর্টেস্ট ডিস্টেন্স কভার করতে, শর্টেস্ট ডিস্টেন্স কভার করতে চায়। শর্টেস্ট ডিস্টেন্স কভার করতে চায়। চলো লিখে নাও। এরপরে দেখো নেক্সট, ওই পিছনে খাতা বের কর। খাতা কোথায়? খাতা বের করো। কি ইচ্ছা করছে না? হ্যাঁ বের করো, খাতা বের করো, খাতা বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3 ঘন্টা না, আরো 7 ঘন্টা লিখলেও লিখবে। খাতা বের করো পিছনে। পয়েন্ট করো মহাকর্ষ সূত্র ও কুলম্বের সূত্রের মধ্যে তুলনা। পয়েন্ট করো মহাকর্ষ সূত্র ও কুলম্বের সূত্রের মধ্যে তুলনা। মহাকর্ষ সূত্র ও কুলম্ব সূত্রের মধ্যে তুলনা। সবার আগে বেসিক্যালি ফর্মুলাটা লিখব। দুটো চার্জ যদি Q1 ও Q2 থাকে, একটা চার্জ Q1 একটা Q2 যদি থাকে, এদের মধ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা হয় F = 1/4 Q1 Q2 / r²। যদি দুটো মাস থাকে
M1 আর M2, M1 আর M2 যদি দুটো ভর থাকে, এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল F ইজিক্যালস টু জি M1 M2 ডিভাইডেড বাই r স্কোয়ার হবে। এবার আমাদের কম্প্যারিজন করতে হবে এদের দুজনের মধ্যে। সবার ফার্স্ট যদি বলি সিমিলারিটিস এর ব্যাপারগুলো কি কি রয়েছে, তাহলে ফার্স্ট সিমিলারিটিস দুজনের জন্য সেম হবে। তো আমি একবারই লিখবো সিমিলারিটিস, মানে সেম কি কি রয়েছে সিমিলারিটি। দুটো সূত্রই কেবলমাত্র বিন্দু বস্তুর জন্য প্রযোজ্য। জেনারেলি দুটোর ক্ষেত্রে বিন্দু বস্তুর কথা বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করা হয়। তবে আমি এই পয়েন্টটাকে অতটা গুরুত্ব দিই না। কেন দিই না, তার কারণ হচ্ছে কি, পৃথিবীতে মহাবিশ্বে যা বস্তু রয়েছে সবার মধ্যে কাছাকাছি থাকলেও কম বেশি মহাকর্ষ বল কাজ করে। এই কারণের জন্য এই পয়েন্টটাকে এলিমিনেট করছে। তা বাদে এবার স্টার্ট করি। দুটোর ক্ষেত্রে দেখো কমন পয়েন্ট রয়েছে, এফ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। দুজনেই এফ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার সূত্র মেনে চলে। এটাকে বলে ব্যস্ত বর্গের সূত্র। যদি কেউ এ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার হয়, তার মানে সেটি ব্যস্ত বর্গের সূত্র মেনে চলছে। ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে, ব্যস্ত বর্গের সূত্র মেনে চলে। এফ ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। 2 নম্বর পয়েন্ট, এই দুটো সূত্রই গোলীয় প্রতিসাম্যতা মেনে চলে। দুটো সূত্রই গোলীয় প্রতিসাম্যতা মেনে চলে। গোলীয় প্রতিসাম্যতা মেনে চলে। গোলীয় প্রতিসাম্যতা মেনে চলে। গোলীয় প্রতিসাম্যতা এর অর্থ কি? খুব সহজ ব্যাপার, শোনো। আমি সাইডে এটাকে বোঝানোর চেষ্টা করছি। আমি মনে করো এখানে একটা চার্জ নিলাম, প্লাস চার্জ। আমি রিভলভ করে একটা গোলকের কথা ভাবলাম। এখানে 3D গোলক আঁকতে পারবো না, তাও আমি এখানে 2D একটা কনসিডার করলাম, এমন একটা গোলক আছে। এবার এই গোলকে আমি এখানে একটা ইলেকট্রনকে রাখলাম। এদের মধ্যে কুলম্বীয় বল ক্রিয়া করবে, ইয়েস অর নো? পড়াশোনা কিন্তু মন নেই, চোখ দেখলে বোঝা যায়। ফোকাস যেন এদিকে থাকে, না তো গিয়ে কিন্তু মেরে আসবো। এদিকে দেখো, এখানে কুলম্বীয় সূত্র কাজ করবে কি করবে না? বলবে প্লাস, আর একটা কি রয়েছে মাইনাস। প্লাস আর মাইনাসের মধ্যে কি হয়? অ্যাট্রাকশন। তার মানে কুলম্বীয় কি না অ্যাট্রাকশন হয় না? তা তো হবে, তো চার্জ, তো চার্জের মধ্যেই তো ক্রিয়া করে, তাহলে কুলম্বীয় সূত্র কাজ করছে। আমি ইলেকট্রনটাকে এখানে না রেখে এখানে রাখলাম, ফোর্সের মানের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? বলবে এটার জন্য আর, এটার জন্য আর। এখানে রাখলে চেঞ্জ হবে মান, এখানে রাখলে। এই গোলকের যে কোনো যদি সারফেস বরাবর কোনো বিন্দুতে রাখি, মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা। অর্থাৎ সবার জন্যই মান সেই সেম ল মেনেই চলবে। এফ ইজিক্যালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। আর ফিক্স মিনস এফ এর মান ফিক্স, আর ফিক্স মানে এফ এর মান ফিক্সড। এরপরে নেক্সট 3 নম্বর হচ্ছে, এটা থেকেই আসে, সেটা হলো রিমিতা এদিকে। 3 নম্বর হলো এরা দুটোই কেন্দ্রক বল। কেন্দ্রক বল মানে অভিকেন্দ্র বলের সাথে ব্যালেন্স করে। আমি এক্সাম্পল দেবো, আমি এটা পরের পেজে চলে যাচ্ছি। এটা হয়ে গেছে, এই দুটো লাইন লিখেছো, চলো পয়েন্ট করো। কেন্দ্রক বল, উভয়ই কেন্দ্রক বল। 3 নম্বর পয়েন্ট লেখো, উভয়ই কেন্দ্রক বল। আর এটা দিয়ে এমসিকিউ আসার চান্স খুব বেশি। আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারে, অপশানে কেন্দ্রক বল থাকতে পারে, কেন্দ্রক বল হবে। কেন্দ্রক বল ইংলিশে বলে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স। আমি একটু আগে যে ডায়াগ্রামটা আঁকলাম, ওই ডায়াগ্রামটা আরেকবার একটু অন্যভাবে রিপিট করি। দেখো আমি দুটো সিস্টেমের জন্য রিপিট করছি। এটা আমার নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসকে রিভলভ করে, ইলেকট্রনগুলো ঘুরছিল। আমি এদের ক্ষেত্রে যদি বলি ফোর্সের মান কত হবে, এটা মনে করো ইলেকট্রন, আর নিউক্লিয়াসটা মনে করো জেড ই চার্জে আহিত। জেড কি? পারমাণবিক সংখ্যা। মনে করো যদি হিলিয়াম হয় তাহলে জেড এর মান 2 না? যদি লিথিয়াম হয়, সোডিয়াম 11।
এবার আমি এটার জন্য যদি বলি কুলম্বীয় ফোর্সের মান কত হবে, তুমি বলো এফ ইজিক্যালস টু 1/4 পাই এপসাইলন জেডি, একটা চার্জের মান জেডি আর একটা চার্জের মান ই, জেডি বাই ই ইন্টু এদের রেডিয়াস আর স্কোয়ার। এটা অভিকেন্দ্র বলকে ব্যালেন্স করে। কাকে ব্যালেন্স করে? অভিকেন্দ্র বলকে। এফ ই ইকুয়ালস টু এফ সি কে ব্যালেন্স করে। এফ ই এর মান কত হবে? 1/4 পাই এপসাইলন জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা অভিকেন্দ্র বল অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর কে ব্যালেন্স করে। এটা অভিকেন্দ্র বল বা বা এম ভি স্কোয়ার বাই আর কে ব্যালেন্স করে। একটু খেয়াল করে দেখো এদিকে। হ্যাঁ, কি হয়েছে? এটা চাপিয়ে দাও, তোমরা চাপিয়ে দাও। এটা 1/4 পাই এপসাইলন এ জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু মানে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর কে ডিনোট করে। আমি আর একটু অন্যভাবে এক্সপ্লেন করি। ধরে নি ইলেকট্রনটার মাস হলো এম, ধরে নি ইলেকট্রনের মাস হলো এম, চার্জ হলো ই, আর এটা ভি বেগ নিয়ে রিভলভ করছে। তাহলে আমরা বলতে পারি এম ভি স্কোয়ার বাই আর ই হবে। তাহলে 1/4 পাই এপসাইলন জেড স্কোয়ার বাই আর স্কোয়ার কাকে ব্যালেন্স করবে? অভিকেন্দ্র বলকে, মানে এম ভি স্কোয়ার বাই আর কে। এবার আমি এই সিস্টেমটা কার জন্য বললাম? কুলম্ব সিস্টেমের জন্য। কুলম্ব সিস্টেম থেকে চেঞ্জ করে আমাদের সোলার সিস্টেমে আসো। সোলার সিস্টেমের ক্ষেত্রে কি হয়? সোলার সিস্টেমের ক্ষেত্রে সেন্টারে সূর্য থাকে, সান, আর সূর্যের মাস লেট সে ধরে নিলাম এম এস, মাস অফ সান, মাস অফ সান। আর এটাকে রিভলভ করে কে ঘুরছে? আর্থ। আর আমি এটাকে ধরে নিলাম মাস অফ আর্থ, মাস অফ সান, মাস অফ আর্থ। এবার ফোর্সের মান কত হবে বলো? গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইজিক্যাল টু জি এম এস এম ই ডিভাইডেড বাই মধ্যবর্তী ডিস্টেন্স আর স্কোয়ার। আর এটাও কি করবে? অভিকেন্দ্র বলকে ব্যালেন্স করবে। অভিকেন্দ্র বলের মান কত হয়? অনুভব এদিকে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানকার গ্র্যাভিটেশনাল ফোর্সের মান আর সেন্ট্রিপিটাল ফোর্সের মান সেম। আমরা এখানে ইউজ করতে পারবো জি ইন্টু এম এস এম ই ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম বি স্কোয়ার বাই আর। তার মানে আমরা বুঝতে পারলাম যাদের ক্ষেত্রে এম বি স্কোয়ার বাই আর দিয়ে ব্যালেন্স করতে পারি তারা সবাই কি হয়? সেন্ট্রাল ফোর্স। যাদের ক্ষেত্রে এম বি স্কোয়ার বাই আর দিয়ে ব্যালেন্স করতে পারি, যেমন কুলম্বের সূত্র কিংবা গ্র্যাভিটেশনাল সূত্র, তারা সবাই সেন্ট্রাল ফোর্স হয় বা কেন্দ্রক বল হয়। চলো ফটাফট লিখে নাও যেটুকু লিখবে। লিখতে বলেছি, কথা বলতে না এদিকে।
কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কত, এটা যেহেতু এমসিকিউ টেস্ট অতটা বেশি দরকার নেই, আমি শুধুমাত্র জিনিসটা অল্প অল্প করে বলছি, ঠিক আছে? আগের দিনের ব্যাচে যদিও প্রুফ করিয়েছি, প্রুফ দরকার নেই, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো জিনিসটা কি বলতে চাইছে। কুলম্বের সূত্র দুই উভয় প্রকৃতিরই হয়, মানে আকর্ষণধর্মী আর বিকর্ষণধর্মী উভয় প্রকৃতিরই হয়। তো সুকৃত কথা না, এদিকে এখানে মনে করো একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এদের মধ্যবর্তী দূরত্ব মানের দিক থেকে ঠিকঠাক হলেও আমরা জানি ভেক্টর হিসেবে দুটো জিনিস আলাদা আলাদা হয়। তুমি যদি বলো এদিক থেকে এই দৈর্ঘ্যটা R12, তাহলে তোমার উল্টোভাবে এদিক থেকে এদিকের দৈর্ঘ্যকে বলতে হবে R21। আমার কথা বুঝতে পারলে? তুমি যদি এদিক থেকে এদিকের দৈর্ঘ্যকে বলো R12, তাহলে এদিক থেকে এদিকের দৈর্ঘ্যকে বলতে হবে R21। এবার কুলম্বীয় ফোর্সের যদি মানের কথা বলি, তাহলে ফোর্স F ইজিক্যালস টু হয় 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই R12 এর স্কোয়ার। এটা কি গেল মানের দিক থেকে, F ইজিক্যালস টু 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার এটা তো গেল ভেক্টরের মান। এবার প্রশ্ন আসলো অভিমুখ কোন দিকে হবে বলে। অভিমুখের জন্য আমরা বসাবো ইউনিট ভেক্টর, আর ইউনিট ভেক্টরটা হলো R12 ক্যাপ। এটার জন্য কি বসাবো R12 ক্যাপ, আর এখানে লিখে দেবো এটা 12, মানে 1 নম্বর 2 নম্বরকে কতটা বল দিয়ে টানছে, সিমিলার ভাবে 2 নম্বরও তো 1 নম্বরকে টানবে, আর সেটার জন্য আমরা লিখবো F21। F21 ইকুয়ালস টু 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই R21 এর স্কোয়ার, আর এদিকে হবে R21 ক্যাপ। এর মানে R12 ক্যাপ আর R21 ক্যাপের অভিমুখ আলাদা না? R12 ক্যাপ এদিকে আর R21 ক্যাপ এদিকে, তার মানে এদের মধ্যে একটা নেগেটিভ রিলেশন আছে না? তার মানে আমি বলতে পারি এখানকার F12 এরও যা মান, মানের দিক থেকে সেম, এদিকেও মান এটারও সেম, বাট প্রবলেম ভেক্টর রূপের, তাই জন্য আগে একটা মাইনাস বসিয়ে দাও, সব ব্যালেন্স হয়ে যাবে। এবার যেহেতু ব্যালেন্স হলো, এটা আমাদের কোথাও না কোথাও চেনা চেনা লাগছে। কার সূত্র? নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। কি মেনে চলে? নিউটনের তৃতীয় সূত্র, থার্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন মেনে চলে, নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। বুঝতে পারলে? চলো, আধানের লিখে নাও না, এই ক্লাসে যদি এখন নোটস লিখবে আবার করবে, তারপরে বলবে 2 ঘন্টায় ছাড়তে, 4 ঘন্টা হয়ে যাবে, 1 মিনিটও দেবো না। শুধু লিখে রাখো নিউটনের তৃতীয় সূত্র, বাড়িতে গিয়ে একটু কষ্ট করো না, পড়াশোনা করবে না, এখানেই সব করবে যেটুকু এখানে, তারপরে বাড়ি থেকে কিছু পড়বে না, বাড়ি থেকে আবার লিখবে, তাহলে আরো মনে থাকবে, রেকর্ডেড লেকচারও থাকে। আর লিখবে, না লিখলে তো এই বছর তোমার আমি দেখে নেবো তোমাকে, বাকিটা দেবো না। লেখো নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে, লেখো নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে, পয়েন্ট করো সুপার পজিশন প্রিন্সিপাল। টাইম লাগবে এটা করাতে, মন দিয়ে শুনবে ভালোভাবে। দরজা আটকে দাও, এদিকে দেখো, সুপার পজিশন প্রিন্সিপাল পয়েন্ট করো, উপরিপাতনের নীতি পয়েন্ট করো, আমার সাথে সাথে করবে, জিনিসটা বুঝবে। দেখবে তোমাদের চেনা জানা কিছু বন্ধু রয়েছে যারা একজনের সাথে রিলেশনে নেই, মাল্টিপল ব্যক্তির সাথে রিলেশনে আছে। যারা একজন ব্যক্তি, ও একেও ভালোবাসে, ওকেও ভালোবাসে, ওকেও ভালোবাসে, তুমি যখন জিজ্ঞাসা করো যে তুই কি ওকে ভালোবাসিস, ও বলবে হ্যাঁ ওকেও ভালোবাসি, আমি ওকেও ছাড়তে পারবো না। আর ও যখন বলবে ওকে কি ভালোবাসিস, তখন সিমিলারলি বলবে হ্যাঁ ওকেও ভালোবাসি। ওইখানে বসে পড়ো, আজকে একটু পরে চলে যাবে অনেকে, তুমি বসে পড়ো। এদিকে দেখো, হ্যাঁ হ্যাঁ বসো না, যেখানে ইচ্ছা। এবার শোনো, তো ওই ব্যক্তির মতন যে বলে যে আমি একেও ভালোবাসি, ওকেও ভালোবাসি, ওকেও ভালোবাসি, তেমন ভাবে আমাদের সুপার পজিশন প্রিন্সিপালে সেম জিনিস হয়।
আমি এখানে কতগুলো চার্জ নিচ্ছি। ফার্স্ট চার্জ Q1, আমার সাথে সাথে করো, Q1, Q2, Q3। এরকম ভাবে কিছু চার্জ রয়েছে Qn সংখ্যক। এই চার্জগুলো এদের জনগোষ্ঠী বানিয়ে রেখেছে। আর এই জনগোষ্ঠীতে আমি মনে করো এই Qn এর ওপরে ফোকাস করব। সবার ফার্স্ট এটাতে একটা জিনিস বলে দিচ্ছি, Q1 থেকে Qn এর মধ্যবর্তী দূরত্ব লেট সে R1, Q2 থেকে Qn এর মধ্যবর্তী দূরত্ব R2, Q3 থেকে Qn এর মধ্যবর্তী দূরত্ব R3, এভাবে R4, R5, R6 যতগুলো থাকবে ততগুলো। তাহলে ফার্স্ট এইটাতে এটা হলো R1, এটা হলো R2, এটা হলো R3। আমি তোমাকে সহজ কোশ্চেন জিজ্ঞাসা করছি, আমি বলছি Q1 আর Qn এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? সহজ কোশ্চেন, বলো বলো। F1 ধরে নিই আমি, এবার আমাকে F1 এর মান বলো। স্যার 1/4πε Q1 Qn ডিভাইডেড বাই R স্কয়ার। আর এর জায়গায় আর নেই, R1 আছে, কুলম্বের সূত্রেই লিখলাম। দ্বিতীয়টা বলো F2 বলো 1/4πε Q2 Qn ডিভাইডেড বাই R2 এর স্কয়ার। 3 নম্বরটা F3 বলো F3 1/4πε Q3 Qn ডিভাইডেড বাই R3 তার স্কয়ার। এভাবে চলতে থাকবে। একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সে মিস্টেকটা সহজ। আমরা সবকটা বল হলো ভেক্টর রাশি, আর যার ফলে আমাদের এগুলো ভেক্টর আকারে লিখতে গেলে ক্যাপ বসাতে হবে। ফার্স্টেরটা আসবে R1 ক্যাপ, সেকেন্ডেরটা আসবে R2 ক্যাপ, আর থার্ডেরটা আসবে R3 ক্যাপ। এবার আমি যদি বলি এই Qn এর ওপর মোট কতটা বল কাজ করছে, তাহলে তুমি কি বলবে? বলবে স্যার Q1 যতটা বল প্রয়োগ করছে মানে F1, Q2 যতটা বল প্রয়োগ করছে মানে F2, Q3 যতটা বল প্রয়োগ করছে মানে F3, F4। এই সবকটা ভেক্টর যোগ করতে হবে, যোগটা ভেক্টর যোগ করতে হবে। আর আগের সেমিস্টারে দেখেছিলে, ফার্স্ট সেমিস্টারে, ভেক্টর যোগ আর স্কলার যোগের মধ্যে ভেক্টর যোগটা তুলনামূলক কমপ্লিকেটেড, অ্যাঙ্গেল দরকার পড়ে, এই 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 জিনিস। তো এর ফলে এখানে আমাদের ভালো মজার বিষয় হলো ওই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে না যে কত আসে। কিন্তু আমি নর্মালি এভাবে বলতে পারি Fn এর ওপর মোট বল যেটা কাজ করবে সেটা হলো F1 প্লাস F2 প্লাস F3, এভাবে যতগুলো নাম্বার অফ ফোর্স রয়েছে সেই সবকটার যোগফল। একটা বাচ্চা ভালোভাবে বলতে পারে যে স্যার এটা না এতগুলোরই যোগফল হবে, আপনি দেখে নিন Fn-1 পর্যন্তই যাবে। নিজের ওপর নিজের বল কাজ করে না। কেউ কেউ আবার বলবে না স্যার সেলফ লাভ করি আমরা, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু তা বাদে নর্মালি একটা চার্জের জন্য আরেকটা চার্জের চলতে থাকবে। বাট একটা প্রবলেম হলো, আরো একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো এই যোগটা এতটাও ইজি না। কেন ইজি না? তার রিজন হলো, দেখো আমরা F1, F2, F3 এভাবে এগুলোতে ইন্ডিভিজুয়াল বের করছি, বাট এই দুজন চার্জের মধ্যে যেমন ভাবে ভালোবাসা আছে এদের মধ্যেও তো ভালোবাসা আছে। Q1 আর Q2 ও কি বলবে আমার মধ্যেও ভালোবাসা আছে, আবার ও বলবে না আমি Q3 কে ভালোবাসি, আবার বলবে Q3 যখন বলবে ওকে ভালোবাসি, Q3 কি বলবে আমি Q2 কে ভালোবাসি। তো বুঝতে পারলে কন্টিনিউয়াসলি ব্যাপারটা কেমন, সবাই সবাইকে ভালোবাসছে এখানে। তার মানে কতগুলো টার্ম আসবে বুঝতে পারলে, অনেকগুলো মাল্টিপল নাম্বার অফ টার্ম আসবে। আর এই মাল্টিপল নাম্বার অফ টার্মের ভেক্টর যোগ করা তো খুব একটা ইজি ব্যাপার না। তো আমরা এটা শুধু স্টেটমেন্টটা আগে ভালোভাবে শুনে নিই। কোনো একটা আধান সংস্থায়, 1 মিনিট দাঁড়িয়ে যাই। কোনো একটি আধান সংস্থায় ক্রিয়াশীল মোট বল প্রত্যেকটি আধানের ওপর বাকি আধানগুলি দ্বারা ক্রিয়াশীল মোট বলের ভেক্টর যোগফলের সাথে সমান। আমি আরেকটু সহজভাবে বোঝাই, এটা তো অন্যরকম গেল যে সবাই সবাইকে ভালোবেসে দিল, এটা একটু অন্যরকম টোনে বোঝানোর চেষ্টা করি। মনে করো আমরা এতদিন ধরে যা শিখেছি তার থেকে একটু অন্যরকম। এখানে Q1 চার্জ রয়েছে, এখানে Q2 চার্জ রয়েছে, এখানে Q3 চার্জ রয়েছে। নাম দাও Q1, Q2 আর Q3, তিনটে চার্জ নিলাম।
এবার আমি যদি বলি Q1 আর Q2 এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে, তুমি বলবে স্যার F = 1/4πε Q1 Q3 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। আমি আবার যদি প্রশ্ন করি না বল Q1 আর Q2 এর মধ্যে, তুমি বলবে F = 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব। অন্যভাবে আবার যদি এদের মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে পারি। এবার এতগুলো ক্যালকুলেট করা কি ইজি ব্যাপার না? তো আমি তাই জন্য তোমাকে আমি একটা ফ্রি হ্যান্ডেডলি একটা জিনিস ছাড়ছি। আমি কি বলছি শোনো, আমি বলছি তুমি যখন যেই দুটো চার্জকে নিচ্ছ ভাববে বাকি 3 নম্বর চার্জ নেই, মানে এ তেমনই একসাথে 4 জনের সাথে চ্যাটিং করছে, কিন্তু যখন একজনের সাথে চ্যাটিং করছে ফিল করতে ইচ্ছে না বাকি আরো 3 জন আছে, একটুও ফিল হবে না। তেমন এটার ক্ষেত্রে এদের দুজনের মধ্যে যখন ক্রিয়াশীল বল কাজ করবে তখন ও ভুলেই যাবে যে 3 নম্বর একজন ছিল, বোঝাতেও দেবে না, বলে আমাদের দুজনের মধ্যেই শুধুমাত্র ইন্টারাকশন পসিবল। এবার সেই ইন্টারাকশনটা অ্যাট্রাকশন হতে পারে, সেই ইন্টারাকশনটা রিপালশনও হতে পারে। কথা বুঝতে পারলে? ইন্টারাকশনগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করব। তার মানে আমরা কি করতে পারি শোনো, সহজ ব্যাপার। আমরা কি করতে পারি, আমরা করতে পারি Q1 আর Q2 এর মধ্যে একবার বল বের করব। ফোকাস কাকে করব? ক্রাশকে। মনে করো ক্রাশ Q1 আমাদের জন্য, আমরা Q1 আর Q2 এর মধ্যে বল বের করব। তারপরে Q1 আর Q3 এর মধ্যে বল বের করব। যদি এখানে Q4 থাকতো, এখানে যদি Q4 থাকতো তাহলে আবার কার কার বের করতাম? Q4 আর Q1 এর মধ্যে সেন্ট্রাল অ্যাট্রাকশন একজন Q1, এরপরে এর সাথে এর সাথে এর সাথে আলাদা আলাদাভাবে 3টে বল বের করব, করে তাদের ভেক্টর যোগ করব। কি বুঝতে পারলে? এবার তোমাদের বইতে এক গাদা দেওয়া নেই, তোমাদের বইতে ম্যাক্সিমাম 4টে চার্জ দেওয়া, তো তোমাদের জন্য জার্নিটা অতটা টাফ হবে না। তবে যারা যেই কম্পিটিটিভ দেবে তার জন্য 6টা সিস্টেমওয়ালা চার্জ পড়তে হবে। আর আমি তোমাদের একটু অ্যাডভান্স করানোর জন্য কম্পিটিটিভ ব্যাচে 8টা চার্জেরটা করিয়ে দেবো। 8 চার্জওয়ালা সিস্টেম যদি থাকে তাহলে কি হবে, এর বাইরে আর কিছু আসার মতন নেই। ঠিক আছে, 6টা পর্যন্ত আসে। আমি একটা নর্মাল কোশ্চেন থেকে স্টার্ট করব, সুপার পজিশনের বাকি ম্যাক্সিমাম কোশ্চেন পরের দিন করাবো। আজকের বেসিক একটা কোশ্চেন থেকে স্টার্ট করি। বেসিক কোশ্চেন কি, আমি এখানে দরকার হলে একটা সুন্দর জিনিস লিখে রাখো এটাতে। যখন দুটি চার্জের মধ্যে লেখো আধান সংস্থায়, আগে একটা লাইন লেখো, আধান সংস্থায় আধান সংস্থায় আধান সংস্থায় যে কোনো দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল, আধান সংস্থায় যে কোনো দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল তৃতীয় আধানের ওপর নির্ভর করেই না। তৃতীয় আধানের ওপর নির্ভর করেই না। যখন ওরা দুজন চ্যাটিং করছে 3 নম্বর আসলে বলবে তুই থার্ড পার্সন, তুই এসেছিস কেন, তোকে তো চিনিই না, প্রথম দেখলাম তোকে আজকের, এরকম টাইপের ব্যাপার করবে। যখন Q1 আর Q2 ফাইন করবে, তুমি কি করবে? যদি Q1 আর Q2 ফোকাস করো শুধু Q1 আর Q2 ক্যালকুলেশন করবে। যদি Q1 আর Qn করো তাহলে Q1 আর Qn, বাকি Q2 Q3 Q4 Q5 বলবে তোরা নেই। বুঝতে পারলে? বাকিগুলোর কি এফেক্ট পড়বে না? বলবে হ্যাঁ পড়ে, বাট আমরা নেব না। বুঝতে পারলে? চলো আমি একটা ইজি কোশ্চেন থেকে স্টার্ট করছি, তোমরা নিজেরাও হয়তো পেরে যাবে। ইজি কোশ্চেন হলো, এখানে দেওয়া আছে মনে হয়, আচ্ছা ছাড়ো, তোমরা ওটা বাড়িতে করে নিও। আমি এখানে একটা ইজি কোশ্চেন জিজ্ঞাসা করছি, ওটা দেওয়া আছে থাক। এদিকে দেখো, একটা ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, আর এর বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। কোশ্চেন বুঝবে, বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা 10 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজ। এটাতে একটা পয়েন্টে 2 মাইক্রোকুলম, একটাতে 4 মাইক্রোকুলম, একটাতে 5 মাইক্রোকুলম চার্জ আছে। একটাতে 2 মাইক্রোকুলম, একটাতে 4 মাইক্রোকুলম, আর একটাতে 5 মাইক্রোকুলম চার্জ আছে। কোশ্চেন খুব ইজি। কোশ্চেন হলো বড় আধানটার ওপর কত বল ক্রিয়া করবে। লেখো, কোশ্চেন লেখো, বড় আধানের ওপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। বড় আধানকে এখানে, বড় আধানকে 5 এর উপর নির্ভর করবে, তার মানে আমাদের ক্রাশকে এখানে 5। এবার 5 এর উপর ফোকাস করো। আমরা চার্জের কোনো সাইন দিইনি মানে প্লাস,
রনিতের পাশে চলো। বড় আধানের ওপর ক্রিয়াশীল বল, আমি তার মানে আমাদের ফোকাস বা সেন্ট্রাল পয়েন্ট কি কি হয়েছে ওইটা দাও না, ছুঁড়ে মারো তো দিকে, দাও আমার কাছে দাও। এদিকে দেখো, বড় আধানের ওপর ক্রিয়াশীল বলের মান মানে 5 মাইক্রোকুলম্বের ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে? ওকে, আমাকে বলো 2 আর 5 অ্যাট্রাকশন করবে না রিপালশন করবে? ওই মার দেবো, রিপালশন। সেম সেম রিপালশন, অপোজিট অ্যাট্রাকশন, সেম সেম রিপালশন। চলো রিপালশন করাই। কিভাবে রিপালশন করে? সংযোগকারী সরলরেখা বরাবর, সংযোগকারী সরলরেখা বরাবর। অ্যাট্রাকশন করলে কিভাবে অ্যাট্রাক্ট করতো? সংযোগকারী সরলরেখা বরাবর। 4 কুলম্ব আর 5 কুলম্ব, অ্যাট্রাকশন না রিপালশন? মুখে আওয়াজ নেই কেন বাবা তোমার? জোরে বলতে হবে। রিপালশন করে। এদিকে চলো নাম দি, এটা নাম দিলাম F1 ফোর্স 1, এটার নাম দিলাম F2 ফোর্স 2। চলো ক্যালকুলেট করি। সবার আগে বলো এরা কেমন টাইপের বাহু? সমবাহু, মানে এটা 10 সেমি, এটা 10 সেমি, এটা 10 সেমি। তার মানে এদের কোণগুলোর মানও কি হবে? সেম, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটাও তার মানে 60 ডিগ্রি। তাহলে F1 আর F2 এর মধ্যে কত কোণ আছে? এটা 60 মানে ওটাও 60। চলো এবার বলো, ফার্স্টে মানগুলো বলার চেষ্টা করবে। ফার্স্ট বলো F1 ফোর্স, কিছু যদি বলে না দেয় ধরে নেবে বায়ু মাধ্যম, কিছু বলে না দিলে বায়ু মাধ্যম। চলো 1/4 পাই এপসাইলন নট বায়ু মাধ্যম। দুটো চার্জ ফার্স্ট F1, এদের মধ্যে 4 মাইক্রোকুলম্ব আর 5 মাইক্রোকুলম্ব, 4 ইন্টু 10 কি পাওয়ার -6, 5 ইন্টু 10 কি পাওয়ার -6 ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দেম। ডিস্টেন্স হলো 10 সেন্টিমিটার, সেন্টিমিটারে রাখা যাবে না, মিটারে নিতে হবে। মিটারে নিলে সেন্টিমিটার কত হবে? 0.1। গুড, 0.1 তার হোল স্কয়ার। বুঝতে পারলে? নেক্সট 9 ইন্টু 10 কি পাওয়ার 9 এখানে বসানো যায়, আজকে পড়িয়েছি শুরুতেই। 1/4 পাই এপসাইলন নটের মান কত হয়? 9 ইন্টু 10 কি পাওয়ার 9। আর একটা জিনিস, এপসাইলন নটের মান কত হয়? 8.854 ইন্টু 10 কি পাওয়ার -12। যারা পরের দিকে এসেছে তার আগে এই জিনিসগুলো চলছিল, তার জন্য খুব সমস্যা জীবনে হবে না, মান শুধু মান মান মান। এবার এটা 4 5 20, 10 কি পাওয়ার -12 ডিভাইডেড বাই 0.01। ওকে, এইটা উপরে তুলে নিয়ে যেতে পারো, উপরে তুলে নিয়ে গিয়ে 10 কি পাওয়ার -14 করে দিতে পারো। এবার শোনো দ্বিতীয় F2 ক্যালকুলেশন তোমার উপর, আমি এত কিছু করাতে পারবো না, ক্যালকুলেশন বাড়িতে তুমি করে নেবে। F2 কথা বলো, 1/4 পাই এপসাইলন নট 2/5, 2 ইন্টু 10 কি পাওয়ার -6 আর ক্রাশ এখানে 5 ইন্টু 10 কি পাওয়ার -6 ডিভাইডেড বাই আবার 0.01। পেয়ে গেলে F1 এর মান আর F2 এর মান। লাস্ট স্টেপ শুধুমাত্র বাকি, মোট বল ওটাতে কত কাজ করবে না, ক্রিয়াশীল বল। তাহলে F নেট ফাইন্ড করা। F নেট হবে √F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। বাড়িতে ক্যালকুলেশন করতে পারবে এবার, সহজ। বুঝতে পারলে? সুপারপজিশন প্রিন্সিপালের পুরো কোশ্চেন এটা না, সুপারপজিশনের প্রিন্সিপালের কোশ্চেন পরের দিন ধরবো, তবে এটা ইজ এ টাইপ অফ সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন না পারলেও পারতে, যদি ভাবতে নর্মাল ভেক্টর যোগ করব, ঠিক আছে? চলো, কি ছোট, কে বলে ছোট? নেক্সট টপিক, কোশ্চেন ফার্স্ট এমসিকিউ। বলছে কি শোনো, বলছে দুটি আহিত বল পরস্পরকে আকর্ষণ করে, তার মানে এদের প্রকৃতি বিপরীতধর্মী না, একটা প্লাস আর একটা মাইনাস। তাদের স্পর্শ করা হলো এবং পুনরায় পূর্বের দূরত্বে আনা হলো। ওকে, বল দুটি কম বলে পরস্পরকে আকর্ষণ করবে
অধিক বলে আকর্ষণ করবে, কম বলে আকর্ষণ করবে, অধিক বলে আকর্ষণ করবে, হিসেব মতো আগের দিনের কোশ্চেন। লজিক ধরে বলার চেষ্টা করো। আগে আমি টাইম দিচ্ছি, লজিক ধরে বলার চেষ্টা করো। কোশ্চেন এখানে লেখা, দুটি আহিত বল পরস্পরকে আকর্ষণ করে, তার মানে এরা পরস্পর বিপরীতধর্মী, একটা প্লাস আর একটা মাইনাস। দুটি বলকে স্পর্শ করা হয়েছে, তারপরে তাদের আবার আগের জায়গায় নিয়ে আসা হয়েছে। বলেছে বল দুটি পরস্পরকে কম বলে আকর্ষণ করবে, অধিক বলে আকর্ষণ করবে, কম বলে বিকর্ষণ করবে, নাকি অধিক বলে বিকর্ষণ করবে? কম বলে বিকর্ষণ করবে। গুড। কারা কারা কম বলে বিকর্ষণ করবে সাথে সহমত? এ কি একজন? গিয়ে থাপ্পড় মারবো এবার উঠে গিয়ে। এখানে একটা চার্জ আছে Q1, আর একটা চার্জ আছে Q2। ওই এদিকে একটা প্লাস আর একটা মাইনাস। এক্সাম্পল নিয়ে করি, এক্সাম্পলের দিকে দেখো। এটা মনে করো +6 কুলম্ব, এটা মনে করো -4 কুলম্ব। টাচ করানো মানে কি? টোটাল চার্জ। টোটাল চার্জ কত হবে টাচ করালে? +2 কুলম্ব, +2 কুলম্ব। ইকুয়াল পার্টে ভেঙে যাবে না? ইকুয়াল পার্টে ভেঙে যাবে তো। দুটি আহিত বল পরস্পর, একটা কত হয়ে যাবে 1 কুলম্ব, আরেকটা কত হয়ে যাবে 1 কুলম্ব। বিকর্ষণিত করবে, কম বলে করবে না? আরে আগে বলের মান কত ছিল বল? F = 1/4πε6 × 4 / r²। এদিকে F = 1/4πε4 1 × 1 / r²। কোনটা বড়? তাহলে কম বলে বিকর্ষণ করছে না, কোন অপশন হবে? এর পরে কোশ্চেন না হলে মাথায় বাড়ি দেবো। এদিকে দুটি সমান আকারের অন্তরিত ধাতব গোলক যথাক্রমে 40 এবং 10 ESU আধানে আহিত, CGS পদ্ধতি বলেছে। বায়ুতে তাদের ব্যবধান 20 সেন্টিমিটার হলে ক্রিয়ারত বল কত হবে? খুব সহজ কোশ্চেন, পারবে? ক্রিয়ারত বল কত হবে? ইজি কোশ্চেন। F = কমপ্লিট ফার্স্টেরটা, সেকেন্ডেরটা। যদি দুজনকে টাচ করানো হয় কি হয়ে যাবে? টোটাল 30, একজন 15, আরেকজন 15 করতে পারবে। এবার আমার এখানে একটা জিনিসের জন্য এই কোশ্চেনটা দেওয়া, সেটা একটু শিখে রাখো। আমাদের ফোর্সের ইকুয়েশন হলো 1/4πε Q1 Q2 / r²। এপসাইলনকে আমরা বসাতে পারি 1/4π। ইয়েস অর নো? বলবে স্যার এই তো প্রথমবার শুনলাম। বসানো যায় যদি সিজিএস পদ্ধতি হয়। যদি সিজিএস পদ্ধতিতে এপসাইলন নট, এগুলো সব বায়ু মাধ্যম, তো এপসাইলন নটের জায়গায় বসানো যায় 1/4π। মজার বিষয় হলো যার ফলে এটা পুরোপুরি কেটে যাবে। 1/4π × 1/4π Q1 Q2 / r²। তাহলে এখন থেকে যদি কোথাও দেখো বায়ু মাধ্যম আছে, একবারে বলে দেবে কে এর মান 1। কোন পদ্ধতিতে? সিজিএস এ। সিজিএস এ কে এর মান 1, সিজিএস এ কে এর মান 1। এসআই পদ্ধতিতে কে এর মান 9 × 10⁹, 9 × 10⁹। বুঝতে পারলে? সিজিএস পদ্ধতিতে 1, কেন 1? এপসাইলন নটের জায়গায় কত বসে? 1/4π। আর এসআই পদ্ধতিতে কত হবে কে এর মান? 9 × 10⁹। চল বলো কোনটা সঠিক? বলেছে পৃথিবীর আধান শূন্য, পৃথিবী সামান্য ধনাত্মক, সামান্য ঋণাত্মক, আর বিভিন্ন স্থানের। এবার একটা জিনিস শুনে নাও, নর্মালি বই যদি কেউ পড়ে থাকো দেখবে কিছু কিছু বইতে লেখা থাকে যে পৃথিবীর আধান সামান্য ঋণাত্মক। আমরা এই জন্য এই অপশনটা করলাম, কিন্তু বাস্তবে দেখতে গেলে ঋণাত্মকটা খুব বেশি তা না, একদমই সামান্য। তবে তুমি যদি 0 বলো পৃথিবীর আধান, বাস্তবে ভুল হয় না। পৃথিবীর মোট আধান যদি কেউ বলে দেয় 0, তাহলে ভুল হয় না। আমি একটা নর্মাল কোশ্চেন জিজ্ঞাসা করছি, আগের দিনও মনে হয় করেছিলাম। কোনো মানুষ শক খাওয়ার পেছনে কারণ কি?
1 নম্বর তড়িৎ প্রবাহ, 2 নম্বর আধান, 3 নম্বর বিভব প্রভেদ। বিভব প্রভেদ, ঠিক আছে? এই চ্যাপ্টারে বিভব প্রভেদ পড়বো না, পরের চ্যাপ্টারে বিভব প্রভেদ পড়বো, তখন দেখে নেব। আমি এই অঙ্কটা একটু আগে অন্যভাবে করিয়ে দিয়েছি। ত্রিভুজ একে 3টে আধান আলাদা আলাদা দিয়েছে, +10 কুলম, +20 কুলম, -20 কুলম। 2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত যেটা রয়েছে, যেটাকে নেবে সেটার উপরে আধানগুলোকে ধরে কোথায় কতর উপরে বলেছে, +10 কুলম্বের উপর। পারবে বাড়িতে করতে। সেম অঙ্ক 60 ডিগ্রি অ্যাঙ্গেল আগেও ছিল, এখনো 60 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে। একজন সামনে চলে আসে, একজন লাস্টে চলে যাও। একটু বলো না কাকুকে, পরে কথা বলা যাবে না আজকে? এই সৌহার্দ্য কাকু, একটু ক্লাসটা কমপ্লিট করে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো এবার এদিকে দেখো। নেক্সট কোশ্চেন ভীষণই ইম্পর্টেন্ট, শোনো এদিকে এদিকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর জন্য একটা ম্যাথমেটিক্যাল স্কিল দরকার। কার কার আছে ম্যাক্সিমা মিনিমা? কে কে ম্যাক্সিমা মিনিমা করতে পারো? পুরো ক্লাসে একজন। আমিও পারি, চলো শিখি এবার ম্যাক্সিমা মিনিমা। এদিকে এদিকে, এটা দুটো চার্জ রয়েছে, শোনো শোনো কি বলছে। বলছে কিছু পরিমাণ আধানকে, এদিকে কিছু পরিমাণ আধানকে দুটি কণার মধ্যে কিভাবে বণ্টিত করলে তাদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে, মানে কখন ম্যাক্সিমাম হবে। এই জন্য আমাদের আগে অঙ্কের একটু ম্যাক্সিমাম মিনিমাম শিখে নি, কিভাবে ম্যাক্সিমা আর মিনিমা ফাইন্ড করে। পয়েন্ট করো খাতার মধ্যে ম্যাক্সিমা মিনিমা। বেসিক ম্যাথে করিয়েছিলাম। তোমার কি কোনো জায়গায় যাওয়ার থাকলে চলে যাও, করে যাও না, কি হবে, আর বেশি বাকি নেই, আর 3টে করাবো। চলো এদিকে দেখো, ম্যাক্সিমা মিনিমা। আমি মনে করো কোনো একটা ফাংশন অফ এক্স বললাম, এর মানে কি বলতো? এর মানে যদি কোনো একটা ইকুয়েশন তৈরি করা হয়, সেই ইকুয়েশনে শুধু এক্স এর রাশি থাকতে পারে আর কনস্ট্যান্ট থাকতে পারে। এক্স এর রাশি আর কনস্ট্যান্ট থাকা পসিবল, এছাড়া অন্য কিছু থাকা পসিবল না। এবার আমাকে বললো এই রাশিটার জন্য ম্যাক্সিমা বা মিনিমা বের করতে কি করতে হয়, শোনো। ফার্স্টে এই রাশিটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হয়। আমি এটাকে এফ সহজ হচ্ছি, ওয়াই ইকস টু এফ অফ এক্স। এবার এদিকে তোমরা যেমন পড়েছো ওয়াই ইকস টু 2x স্কয়ার প্লাস 5x প্লাস 3, এগুলো আসলে কি দিয়ে তৈরি, এক্স দিয়ে। এবার আমি এই ইকুয়েশনটার মনে করো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, কত আসবে, ডিওয়াই ডিএক্স। কন্ডিশন হলো ডিওয়াই ডিএক্স 0 করবে, করলে ইজি ব্যাপার। তোমাদের যদি ফিজিক্সের জন্য যেটুকু দরকার এটুকুই, ফিজিক্সের বাইরে দরকার পড়ে না, বাট যেহেতু করেই নিচ্ছ ম্যাথেরটাও শিখে রাখো, 5 নাম্বার পেয়ে যাবে। ম্যাথে এরপরে আর একটা স্টেপ করতে হয়, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হয়, মানে এইটা ডেরিভেটিভ করলে করার পরে d2y dx2 করতে হয়। এবার d2y dx2 চেক করে দেখবে যে গ্রেটার দেন 0 আসছে না লেস দেন 0 আসছে। হতে পারে d2y dx2 করে গ্রেটার দেন 0 বা d2y dx2 করে লেস দেন 0 আসছে। যদি গ্রেটার দেন 0 আসে তার মানে মিনিমা, তাহলে মিনিমা। আর যদি গ্রেটার দেন 0 আসে তবে ম্যাক্সিমা। তবে আমাদের ফিজিক্সের জন্য দরকার শুধুমাত্র এটুকু পার্ট, আর আমরা তাই এটুকু পার্ট নিয়েই যা আলোচনা করব। ওকে, ক্লিয়ার কথা। ইকুয়াল 0 করব, করে মান বের করব। চলো ইকুয়াল 0 করি। কোশ্চেন বলেছে দুটো আধান আছে, কোশ্চেন ভালোভাবে শোনো। বলেছে কিছু পরিমাণ আধানকে, সরি একটা আধান রয়েছে, সেই আধানটা হলো কিউ। দুটো পার্টে ব্রেক করেছি, ধরে নিলাম একটা পার্ট হলো স্মল কিউ, ধরে নিলাম একটা পার্ট হলো স্মল কিউ, আর একটা পার্ট হলো ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ না? আরেকটা পার্ট কত হবে, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। দুটো পার্টে ব্রেক করেছি, একটা পার্ট স্মল কিউ আর একটা পার্ট হবে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আর হয়, এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আর হয়, তাহলে আমি কি বলবো, এই হলো আমার একটা চার্জ কিউ, আর একটা চার্জ আছে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, মধ্যবর্তী ডিস্টেন্স আর।
এবার ভালোভাবে শোন, চেয়েছে কি আধান দুটোকে কিভাবে বিভক্ত করলে, তাই না? তার মানে আধান দুটোর কিছু ফিক্স মানের জন্য সর্বোচ্চ হবে, সর্বোচ্চটা ডিপেন্ডেন্ট, সর্বোচ্চটা অন্য কেউ কন্ট্রোল করছে, বা চার্জ দুটোকে কোথায় রাখবো সেটা আমরা কন্ট্রোল করতে পারি, চার্জ দুটোকে কত ডিস্টেন্সে রাখবো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো দুটো চার্জ, একটা কিউ পেলাম আর একটা ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। চলো বলো ফোর্সের মান কত? এফ ইজ ইকুয়ালস টু কে 1/4 বলতে পারো, কেও বলতে পারো কে কিউ ইন্টু কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, কে ইন্টু কিউ ইন্টু কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার কাজ কি, ম্যাক্সিমাম বের করার জন্য কাকে ম্যাক্সিমাম করতে বলেছে? ফোর্সকে। যাকে ম্যাক্সিমাম করতে বলবে তার কি করব? ডিওয়াই ডিএক্স 0। এখানে ডিওয়াই ডিএক্স করব না, ডিওয়াই ডিকিউ করব। ম্যাক্সিমাম বাচ্চা ভুল করবে, ডিওয়াই ডিআর লিখে দিতে পারে। ডিআর আর কনস্ট্যান্ট, আমাদের উপর নিচে কখনো কনস্ট্যান্ট বসবে না। ডিওয়াই ছিল ওখানে ডিওয়াই ডিএক্স, তার মানে এখানে বসবে ডিওয়াই ডিকিউ। কতটা পার্টে ভাঙা হলো? ডিএফ ডিকিউ, ডিএফ ডিকিউ। চলো ডিডি এক্স অফ এটা করবে ডিডি কিউ অফ কে ইন্টু কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, কিউ ইন্টু কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। চলো এদিকে দেখো, কনস্ট্যান্ট কে আছে? কে বাই আর স্কোয়ার। আর আমাদের কন্ট্রোলে আর কতটা ডিস্টেন্সে রাখবো সেটা আমার উপর, তাই আর কন্ট্রোলে, আর বাইরে আসলো। ভিতরে ডিফারেন্সিয়েশন করো, ডিডি কিউ অফ কিউ মাইনাস কিউ মাইনাস কিউ স্কোয়ার। চলো ডিফারেন্সিয়েশন করো, কে বাই আর স্কোয়ার থাক, এটাতে আসো। কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ক্যাপিটাল কিউ মোট আধান ফিক্স, তার মানে কিউ পড়ে রইল ডিকিউ বাই ডিকিউ। তিনজন লাস্টে কথা বলে যাবে যাদের বেসিক ম্যাথ নেই। কিউ এদিকে, এটা কত আসবে? 2q। এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 2q। ddx অফ এক্স স্কোয়ার 2x, ddq অফ কিউ স্কোয়ার 2q। ম্যাক্সিমাম এর অর্থ হলো df dq হবে 0, df dq হবে 0। তো আমাদের k বাই আর স্কোয়ার কিউ মাইনাস 2q হবে 0। তাহলে কিউ এর মান কত আসবে? কে বাই আর স্কোয়ার দিকে বাদ চলে যাবে, কিউ মাইনাস টু কিউ 0, কিউ 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 বাই 2, একটা কিউ বাই 2 মানে আরেকটা কিউ বাই 2। তার মানে কোশ্চেনের অ্যান্সার খুব ইজি। যদি একটা আধানকে সমান দুটো ভাগে ভাগ করা হয়, একটা কিউ বাই 2 আর একটাও যদি কিউ বাই 2 হয়, তাহলেই তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হবে। তাহলে কিভাবে আধান বন্টন করতে হবে? সমান দুভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? ইকুয়াল পার্টসে ভাগ করতে হবে, লিখে নাও, ইকুয়াল পার্টসে ভাগ করতে হবে। ইকুয়াল পার্টে ভাগ করতে হবে, লেখো। শুধু লিখে রাখো আপাতত, ইকুয়াল পার্টে ভাগ করতে হবে, বাড়িতে গিয়ে সলভ করবে। পরের কোশ্চেন বলেছে পরস্পর থেকে 1 কিলোমিটার দূরত্বে বায়ুতে অবস্থিত 1 কুলম্ব বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান ফাইন্ড করো। ইজি কোশ্চেন, বাড়িতে করে নেবে। নেক্সট, বাড়িতে এটাও করবে, খুব ইজি কোশ্চেন। বলেছে দুটো আহিত কণার মধ্যবর্তী দূরত্ব ডি, এটা একটা, এদের মধ্যে এটা Q1 Q2 ডি। বলেছে দুটি আহিত কণার মধ্যবর্তী দূরত্ব ডি থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হয় 9 নিউটন। তারপরে কি বলেছে? 3D বেড়ে যায়, 3D আপাতত আছে ফোর্স F ইজিক্যালস টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি এটা 3D হয়ে যায়, আগে কত ছিল? ডি, 3D হয়ে গেলে কত হয়ে যাবে? 9D স্কোয়ার, 9 বাদ চলে যাবে, অপশন হবে 1, 1 এক্কাম 1। বাড়িতে করে নেবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। বলেছে একটা ইলেকট্রন
এটা এইচডাব্লিউ থাকবে। এটা প্রবলেম সেটের অঙ্ক। এদিকে শোনো, একটি ইলেকট্রন এর আধান হলো ই, মাস হলো এম, চেনা চেনা লাগছে। জেড ই বলেছে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সহজ কোশ্চেন, কি করবে? 1/4πε0 জেড স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার ইকুয়ালস টু এম বি স্কয়ার বাই আর। কমপ্লিট। চলো পরের কোশ্চেন। বলেছে এটি প্রোটনের বৃষ্টি। এটা বাড়িতে করে নিও, ইজি কোশ্চেন। ডিস্টেন্স বলে দিয়েছে, চার্জ বলে দিয়েছে, আকর্ষণের মান কত হবে। এবার শোনো শোনো শোনো, এদিকে এদিকে এদিকে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো বইয়ের মধ্যে টোটাল 3টে খুঁজে পেয়েছি, কিন্তু আমি টোটাল 6টা করাবো আলাদা আলাদা বই থেকে। আমি আজকের এই টপিকটা স্টার্ট করে দিচ্ছি। পরের দিন এর যে 6টা কোশ্চেন করবো, আর 3টে কোশ্চেন তুমি বাড়ি থেকে এমনি করবে, বাড়িতে এইচডাব্লিউ দিয়ে দেবো, কিন্তু বেসিক জিনিসটাকে বুঝে নাও কি করতে হবে আর কিভাবে করতে হবে। চলো পয়েন্ট করো। দড়ির সাহায্যে কোনো আধানকে ঝুলিয়ে দিলাম। দড়ির সাহায্যে কোনো আধানকে ঝুলিয়ে দিলাম। দড়ির সাহায্যে কোনো আধানকে ঝুলিয়ে দিলাম। কোনো আধানকে ঝুলিয়ে দিলাম, এরকম যা যা পাবো সব এই বেসিসেই যাবে। হয়তো আমরা আজকের করতে করতে 2-3টে হয়তো বইয়ের নিপটেও চলে যেতে পারে। মানে করতে করতে এই জিনিসগুলো পরপর পরপর না চলে আসে, আমি কন্ট্রোল করতে পারবো না, তুমিও পারবে না। চলো স্টার্ট করি। মনে করো আমরা একটা সিলিং থেকে, এদিকে একটা সিলিং থেকে দুটো চার্জকে ঝুলিয়ে দিলাম। ভেবে দেখো একটা জিনিস, দুটো চার্জের মধ্যে যদি সেম আধান দিয়ে দিই তাহলে এরা রিপালশন করবে না, আর রিপালশন করে এরকম হয়ে যাবে, তাই না? চার্জ দুটো এরকম হয়ে যাবে, আর এটা এরকম অবস্থায় রয়েছে। কন্ডিশন বা পরীক্ষায় কি কি গিভেন থাকবে শুনে নাও। গিভেন থাকবে এই আধানের মাস এম, আধানের চার্জ কিউ। তো সবার আগে এই ছোট ছোট জিনিসগুলো লিখি। আধানের মাস এম, চার্জ কিউ। আধানের মাস এম হলে এর নিচের দিকে ক্রিয়াশীল বলের মান হবে mg। দড়ি এর উপরে কি বল কাজ করবে? টেনশন, টান, টি। এই সিলিং এর সাথে একটা কোণ করে থাকবে, দ্যাট কোণ ইজ কল্ড থিটা। এটা থিটা হলে আমি যদি এদিক বরাবর একটা লাইন টানি, এটাও কি হবে? থিটা না? এটা থিটা মানে এটাও থিটা। টি এর এদিক বরাবর মান কত হবে? পিছনে আর থার্ড বেঞ্চ, পিছনে আর থার্ড বেঞ্চ এদিকে। রনিত, আমি তো গিয়ে মেরে আসবো, গলা টিপে মাথা ওখানে ঠুকবো, লাল রক্ত পড়ে থাকবে। টি মানে হলো টি কস থিটা, আর এদিক বরাবর আসবে টি সাইন থিটা। এই দুটো চার্জ রিপালশন করলো, রিপালশন ফোর্সের মান কত হবে বলো? বলবে স্যার আপনি বলুন আগে, আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? আমি বললাম নেখা আর, আর বলো ফোর্সের মান কত হবে? এদিকে তো রিপালশন ফোর্সই কাজ করবে, হ্যাঁ কি না? তাই তো, দূরে সরানোর জন্য রিপালশন ফোর্স কাজ করবে। এফ এর মান হবে 1/4πε চার্জ কিউ আর কিউ, কিউ স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার একটা জিনিস বলতো, আমি এখানে যা যা কাজ করেছি সিমিলার কাজ এদিকেও করতে পারতাম, করার কোনো মানে আছে আলাদাভাবে? নেই। এদিকে না আঁকলেও চলতো, আমি আন্দাজ করে নিতাম যে ওদিকে কেউ একটা আছে। তো আমি প্রত্যেকটা কোশ্চেনে বইতে হয়তো এরকম দুদিকে এঁকেও দেবে না, কি করবে? একদিকে আঁকবে আর বলবে ওদিকে আছে মনে করে নে। বুঝতে পারলে? ক্লিয়ার? জিনিসটা সহজ তো। এবার শোনো, আমি বলতে পারি এটা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে যদি টি কস থিটা এমজি কে ব্যালেন্স করে দেয়। যদি টি কস থিটা এমজি কে ব্যালেন্স করে দেয় তবেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর আরেক দিকে দেখো, টি সাইন থিটা যদি এফ কে ব্যালেন্স করে দেয়, কাকে দেখছো? এদিকে। টি সাইন থিটা যদি এটাকে ব্যালেন্স করে দেয়, তাহলে টি সাইন থিটা যদি এটাকে ব্যালেন্স করে দেয় এফ কে, তবে সেম হয়ে যাবে। এফ এর মান কত? এটা। এফ এর মান এটা। চলো 1/4πε কিউ স্কয়ার বাই
আর স্কোয়ার। এদিকে শোনো, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা দাও ইকুয়েশন নাম্বার 2, ডিভাইড করো, কত আসবে? tan থিটা sin থিটা বাই cos থিটা, tan থিটা ইকুয়ালস টু আসবে f বাই mg, f এর মান কত? 1/4 পাই এপসাইলন কিউ স্কয়ার বাই আর স্কয়ার ডিভাইডেড বাই mg। তাহলে এদিক থেকে যদি কোশ্চেনে কোথাও বলে দেয়, বই যেমন একটা আছে থিটার মান 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটার মান 1, পারবে এগুলো করতে? তাহলে এদিক থেকে 1 বাই এটা এদিক থেকে ট্যান থিটার থাকুক, ট্যান থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? ট্যান থিটা ইকুয়ালস টু কিউ স্কয়ার বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার mg। বলো কিউ স্কয়ার কত হবে? কিউ স্কয়ার ইকুয়ালস টু 4 পাই এপসাইলন আর স্কয়ার mg ট্যান থিটা। কিউ এর মান কত হবে? আন্ডার রুট অফ এটা। এবার আমি তোমাকে কেন বললাম আমি কন্ট্রোল করতে পারবো না, এর কারণ হচ্ছে গিয়ে কন্ট্রোল করবে কোশ্চেন কেমন দিচ্ছে। কোশ্চেন যদি এঁকে বেঁকে বসে, আমাকেও এঁকে বেঁকে বসতে হবে। হতে পারে কোশ্চেনে থিটার কথা উল্লেখই করলো না, কত ডিগ্রি কোণ উল্লেখই করলো না, না করে দড়ির দৈর্ঘ্য বলে দিল। আমাকে তাহলে বাধ্য হয়ে দড়ির দৈর্ঘ্যের টার্মেই যেতে হবে, আর আমরা দড়ির দৈর্ঘ্যের টার্মে আজকে যাবো। এরপরে স্টেপ দড়ির দৈর্ঘ্যের টার্ম। তোমাদের যদি এরপরে ইচ্ছা না করে আমি ওখানে এন্ড করবো আজকের, কিন্তু তাহলে তোমার ওগুলো বাড়ি থেকে করে আনতে হবে, আর না করে আনলে সবার আগে আকাশের পিঠেই পড়বে। চলো, ওদিক থেকে বলছে হ্যাঁ হ্যাঁ করে নেবো, যা দেবো তাই। চলো, দড়ির দৈর্ঘ্য যদি দিয়ে দেয় কোশ্চেন, আরে দুটো তো অন্তত কর, আরো 4টে থাকবে, 4টে পরের দিন করব, আর একটা। চলো, দড়ির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবার এদিকে। এবার যদি দড়ির দৈর্ঘ্য দিয়ে দেয় তাহলে থিটার মান আর দেবে না। নিচের দিকে বল কাজ করবে mg, টেনশন টি, অ্যাঙ্গেল থিটা হলে এটা হবে টি কস থিটা, এদিক বরাবর থাকবে টি সাইন থিটা, এদিক বরাবর থাকবে এফই। ওকে, দড়ির লেন ধরে নিলাম এল, আগের টোটালটা ছিল আর, তাহলে এটুকু এখন কত হবে? r/2। লাস্টের দিকে 2-3টে বেঞ্চ, এদিকে দেখো r/2, বুঝতে পারলে? এটা যদি টোটালটা আর, তাহলে এটা হবে r/2। এবার বলো তুমি কোন থিটার মান চাও, সব বের করতে পারবে। একটু আগে যেমন ট্যান থিটা টার্মে আনছিলাম সবাইকে, ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে বলো? ট্যান থিটা ইকুয়ালস টু আসবে লম্ব জানি না, ভূমি, তো সাইন থিটা বের করা যায়। সাইন থিটা ইকুয়ালস টু কত? সাইন থিটা কত? এটা থিটা, r/2 বাই এল, মানে r/12। বুঝতে পারলে? চলো, ট্যান থিটার মান কত হবে? লম্বের মান বলো। লম্ব হবে আন্ডার রুট অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমির মান আর স্কয়ার। এভাবে আমরা ভূমির মান ফাইন্ড করতে পারি। তো কোশ্চেনে কি চাইছে তার উপরে দেখবে। তবে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে তাতে ডিরেক্ট দৈর্ঘ্য এন্টার করা থাকবে, আর দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম টাইম 5, 12, 13 হয়। মানে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? দড়ির দৈর্ঘ্য হবে 13, লম্ব বা ভূমি অল্টারনেট করে হবে। যদি লম্ব 12 হয় ভূমি 5, যদি লম্ব 5 হয় ভূমি 12।
এটা অ্যাঙ্গেল রিভিশন করি। এদিকে দেখো, এটার পরে এদিকে দেখো, অ্যাঙ্গেল রিভিশন করি, চলো। $37 অ্যাঙ্গেল, এটা কত হবে? 5। অতিভুজ 5। ভূমি বড় না ছোট? 37 ডিগ্রিতে ভূমি বড় না ছোট? সাইনের টার্মে লিখতে চাই, বলো। আরে বাবা, এটা আগে বল, সাইন 37 এর মান কত হয়? একটা তো অন্তত বল। সাইন, আরে tan 37 এর মান, এটা এটা কত হয়? 3/5। আরে সাইনের মান 1-এর থেকে কোনদিন বড় হয়? তাহলে 5/3 কিভাবে বলে? 3/5। ট্যানের মান, এগুলো যখন আগের সেমিস্টারে করেছিলে একে, তখন অনেক ভালোভাবে রিভিশন ছিল, রিভিশনও বাদ চলে গেছে, সব ভুলেও গেছো। আবার শুরু করো পড়াশোনা। ক্লাসের মধ্যে কখন ছুটি হবে, এই ব্যস্ততা না নিয়ে কখন এটা কিভাবে কমপ্লিট করবে সেটা ভাবো। cos 37 কত হবে? 4/5। আরে বড়টা নিচে বসে, অ্যাঙ্গেল ছোট, সাইনের হিসেবে দেখ, অ্যাঙ্গেল ছোট মানে এখানে ছোট সংখ্যা আগে বসবে। 53 ডিগ্রি, উল্টোটা, এদিকে আয়। 53 কত? এটা 5, এটা 3, এটা 4। বল এবার, সাইন 53 কত হবে? cos 53, tan 53। মাথায় রাখবি সোজাসুজি কথা, ট্যানের দিক থেকে অ্যাঙ্গেল বাড়ছে মানে মান বাড়বে। 4/5 কমেছে না ট্যানের দিক থেকে? ট্যানে যত অ্যাঙ্গেল বাড়ে কি হয়? বাড়তে থাকে। tan 0 ডিগ্রির মান কত? tan 0-এর মান কত? মান কত? 0। tan 0 0। tan 90-র মান কত? বাড়ছে না? বাড়ছে তো। কোথা থেকে কি হলো? 0, তারপরে বাড়লো 1/√3, 1√3, বাড়ছে তো। তাহলে কি হবে? বাড়তে থাকবে। তাহলে tan 37 ডিগ্রির তুলনায় tan 53 ডিগ্রির মান অবভিয়াসলি বড় হবে। তাই হয়েছে। ঠিক আছে, আজকে এখানে এন্ড করছি, বইটা দাও। এ বই বের করো। পেন দাও। পেজ নাম্বার 19, পেজ নাম্বার 19। ওখান পেজ নাম্বার 19 থেকে পড়বে, পেজ নাম্বার 19 থেকে পেজ নাম্বার 22, স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের পার্থক্য পর্যন্ত। পেজ নাম্বার 19 থেকে পেজ নাম্বার 22, তড়িৎ বল আর মহাকর্ষ বলের পার্থক্য পর্যন্ত। পেজ নাম্বার 23, 1 দাগ। পেজ নাম্বার 23-এ সরি 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ, 7, 7, 7, তারপরে 11, 7-এর পরে 11,
15 বাড়ি থেকে একবার দেখে আসবে, আমি পরের দিন করাবো। 15তে লিখে রাখো চেক করবে। 15 বাড়িতে অবভিয়াসলি চেক করবে, তারপরে আমি বাড়িতে দেখে নেব, এখানে থেকে আবার করিয়ে দেব। চলো, পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ সব, পেজ নাম্বার 29, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন সব, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন সব। পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50, হটস। দশ দাগ, 10, 11, পেজ নাম্বার 67, 67, 2, এমসিকিউ 2, 3, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পেজ নাম্বার 81, 81, পেজ নাম্বার 81, বেসিক লেভেল নিউমেরিক্যাল। 1, 2, 3, 4, 5, 6, 7। অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যাল পরের পেজে, অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যাল 1, 82, 1, 2, 3, 4, 5। মিক্স ব্যাগ নিউমেরিক্যাল, পেজ নাম্বার 83, 1, 2, 3, 4। চোদ্দ, 13, 14। এন্ড, হ্যাঁ সব করে আনবে।